মুহূর্তে ভারতবর্ষের মিলিটারিটাকে দখল করার জন্য নরেন্দ্র মোদীরা মরিয়া। তারা ভয় পাচ্ছে যে যদি জনজাগরণ হয় তারা হয়তো পালাবে, সে নিজে হয়তো পালাবে অলির মতো, হাসিনার মতো, অমিত শাহ হয়তো পালাবে। 29 সালের আগেই ভারতবর্ষে যে গণবিক্ষোভ তৈরি হবে, মোদী এবং অমিত শাহ পালানোর রাস্তা পাবে না। কোনো সিডিএসকে ধরে, কোনো ওই রিপোর্টকে ধরে, কোনো সিসিসি করেও তারা পালানোর রাস্তা পাবে। মানে এই যে ভয় তারা পাচ্ছে, ফলত তাদের কাছে এই সিসিসি, তাদের কাছে এই সিডিএস, তাদের কাছে মিলিটারিটাকে কবজা করা, তাদের কাছে অমিত শাহর ওই যে 74 সাল থেকে যে গণ আন্দোলনগুলো হয়েছে তার পেছনে কাদের হাত ছিল, এই সমস্তগুলোকে সামনে এনে তারা আসলে একদিকে মিলিটারিটাকে কবজা করার চেষ্টা করছে, আর একদিকে আমরা বুঝতে পারছি যে তারা কতটা ভীত, কতটা সন্ত্রস্ত। নরেন্দ্র মোদীদের একটা খুব বাসনা আছে যে ভোট বন্ধ করে দাও, বিরোধী দলগুলোকে বন্ধ করে দাও, রাজ্যগুলোকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করো, এক দেশ এক দল এক নেতা এক জাতি এক ভগবান এক চোর এবং এক সিডিএস অর্থাৎ মিলিটারির হাতে ভারতবর্ষকে নিয়ে নাও। তো এবার অমিত শাহ এই তদন্তর একটা আর্জি জানিয়েছেন বা নির্দেশ দিয়েছেন যে 74 সালের পর থেকে যে গণ আন্দোলনগুলো ভারতবর্ষে হয়েছে তার পেছনে কাদের হাত আছে এই ব্যাপারে একটা রিপোর্ট তৈরি করতে হবে। তার মানে কি, তাদের প্রচন্ড ভয় নেপালের মতো আবার যদি এখানেও একটা কিছু হয়। তার মানে এই গণ আন্দোলনগুলোকে তারা ভয় পাচ্ছে, অভ্যুত্থানগুলোকে ভয় পাচ্ছে, এবং সাথে সাথে তাদের আরেকটা ভয় হচ্ছে তারা ভারতবর্ষের রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন অংশকে তারা প্রায় হাতে করে নিয়েছে। নির্বাচন কমিশন তারা হাতে করে নিয়েছে, আদালত প্রায় তারা হাতে করে ফেলেছে, যদিও পুরোটা তারা হাতে এখনো করতে পারেনি, ইডি সিবিআই তারা হাতে করে ফেলেছে, কিন্তু তারা যেটা হাতে করতে এখনো পারেনি, পুরোটা করায়ত্ত করতে পারেনি, সেটা হচ্ছে ভারতবর্ষের মিলিটারি। ভারতবর্ষের এই যে আর্মড ফোর্স, এটাকে এখনো নরেন্দ্র মোদী, অমিত শাহ, আরএসএস নিজেদের হাতে করতে পারেনি। যদিও আমরা জানি যে আরএসএস এটাকে কবজা করার জন্য আজকে নয় বহু দিন ধরে চেষ্টা করছে। এমনকি যখন ভারত ছাড়ো আন্দোলন হচ্ছে আরএসএস সেই আন্দোলনে যোগদান করেনি, তাদের এটা ঘোষণা ছিল যে আমরা এই সময় মিলিটারিতে আমাদের লোক ঢুকিয়ে দেব। এবং নিশ্চয়ই আপনি এটা জানেন, সেটা হচ্ছে যে বাজপেয়ীর আমলে এই যে ভারতবর্ষের মিলিটারি অর্থাৎ 3টে আলাদা আলাদা অংশ, আকাশ, নেভি এবং স্থল, এই 3টে আলাদা অংশের 3 জন মাথা। বাজপেয়ী প্রস্তাব ছিল যে 3টে অংশের আলাদা আলাদা মাথা থাক, কিন্তু কম্বাইন্ড একটা মাথা হোক, সিডিএস। সেই প্রস্তাব বাজপেয়ীর আমলে কার্যকর তিনি করতে পারেননি। সমস্ত বিরোধী পক্ষ, শুধুমাত্র বিরোধী পক্ষ নয়, আমলাতন্ত্র, তারা এটার সর্বোচ্চ প্রতিবাদ করেছিলেন। তারা বলেছিলেন যে মিলিটারির এইভাবে কেন্দ্রীয় ভবন যদি ঘটে, অর্থাৎ একটা লোক, একটা রিটায়ার্ড আইএএস বা একটা রিটায়ার্ড আইপিএস বা কোনো মিলিটারি অফিসার, এর হাতে যদি এই ক্ষমতা চলে যায় এবং সেই যদি শুধুমাত্র প্রধানমন্ত্রীর কাছেই দায়বদ্ধ হয়, তাহলে বিরাট বিপদ। তাহলে ভারতবর্ষে যে কোনো মুহূর্তে মিলিটারি কু হতে পারে, যেটা ভারতবর্ষের যে গণতন্ত্রের যে মূল কথা, যে জনপ্রতিনিধিত্ব, ভারতবর্ষের সংবিধানের মূল আত্মা, তারা অগ্নিবীর করার চেষ্টা করেছিল, তা করেছে। তারা এই যে আরএসএস এর সঙ্গে বিভিন্ন যে মিলিটারির যে স্কুলগুলো, তাদের একটা ট্যাগিং করে দিয়েছে, কেন্দ্রীয় বিদ্যালয়ের একটা অংশকে আরএসএস এর হাতে তুলে দেওয়ার পরিকল্পনা হয়েছে। তার মানে মিলিটারিটাকে করায়ত্ত করার জন্য নরেন্দ্র মোদীরা প্রচন্ড মরিয়া, যেটা তারা এখনো ব্যর্থ, এখনো পারেনি। ভারতবর্ষের মিলিটারি মানে একটা বিরাট ঐতিহ্যশালী সংস্থা, যেখানে পাঞ্জাব থেকেও একজন অফিসার হন, বাংলা থেকেও একজন অফিসার হন, তামিলনাড়ু কর্ণাটক থেকেও একজন অফিসার হন, মণিপুর থেকেও একজন অফিসার হন, মহারাষ্ট্র থেকেও অফিসার হন, ঝাড়খণ্ড থেকেও অফিসার হন। অর্থাৎ এই যে বহু মানে বৈচিত্র্যর যে ভারতবর্ষ, তার একটা কনডেন্সড ফর্ম আমরা দেখতে পারি মিলিটারিতে। মিলিটারির মধ্যে ধর্মনিরপেক্ষতা যতই অমিত শাহরা, নরেন্দ্র মোদীরা চেষ্টা করুক, ধ্বংস করতে পারেনি। মিলিটারির ভেতরে যে একটা ধর্মনিরপেক্ষতার প্রতি যে একটা আবেগ, রিটায়ার্ড বহু মিলিটারি অফিসারের সঙ্গে আমি কথা বলে দেখেছি যে তারা ওইগুলো মানতে রাজি নয়, যে কে হিন্দু কে মুসলমান। তার মানে এই যে একটা বিরাট দ্বন্দ্ব চলে মিলিটারির ভেতর, এইটাকে ওরা কবজা করতে পারছে না। এবং যে কারণে আজকে এই যে নরেন্দ্র মোদী ফোর্ট উইলিয়ামে আসলেন, আপনারা বলতে পারেন এটা তো একটা রেগুলার, মানে 2 বছর অন্তর অন্তর এই ধরনের যে কনফারেন্স সম্মেলনগুলো হয় সিসিসি, সেখানে উনি এসেছেন, এটা তো স্বাভাবিক ঘটনা। এটা যেমন স্বাভাবিক তেমনই অস্বাভাবিক।
কারণ এই মুহূর্তে ভারতবর্ষের মিলিটারিটাকে দখল করার জন্য নরেন্দ্র মোদীরা মরিয়া। তারা ভয় পাচ্ছে যে যদি জনজাগরণ হয় তারা হয়তো পালাবে, সে নিজে হয়তো পালাবে। ইয়েস, মানে যখনই কোনো কিছু একজনের দ্বারা পরিচালিত হয় এবং সে হচ্ছে অনির্বাচিত, যখন তিনটে, এবং এটা আমরা খেয়াল করেছি যে মিলিটারির যারা মাথা, আলাদা আলাদা তিনটে মাথা, তারাও কিন্তু আপত্তি তুলেছিল। তার মানে একটা লোক সে সমস্ত কিছু কন্ট্রোল করবে। নরেন্দ্র মোদী আবার ফিরে এসে 2019 সালে সেটাকে কার্যকর করেছিলেন এবং ওই বিপিন রাওয়াত, তাকে প্রথম সিডিএস করা হয় এবং খুবই আশ্চর্যজনকভাবে তার যে চপার হেলিকপ্টার সেটা দুর্ঘটনাগ্রস্ত হয়। তিনি এবং তার স্ত্রী এবং আরও 14 জন মিলিটারি অফিসার তারা বেঘোরে প্রাণ দেয়। এই নিয়ে বহু আলাপ আলোচনা হয়েছে যে আচ্ছা, এই যে সিডিএস এবং এনএস এর মাথা, এই দুটো যদি আলাদা আলাদা হয়, কার কোনটা দায়িত্ব কেউ জানে না। একজনের হাতে যখন যে কোনো কিছু চলে যায়, যদি কেন্দ্রীকরণ ঘটে যায়, কেন্দ্রীভবন ঘটে যায়, তাহলে বিপদ। আমি এই প্রসঙ্গটা কেন তুললাম? আমি এই প্রসঙ্গটা এই জন্য তুললাম যে এই গোটা উপমহাদেশ জুড়ে যখন আমরা দেখছি যে মিলিটারি অভ্যুত্থান হচ্ছে এবং ভারতবর্ষে মিলিটারি অভ্যুত্থান করার ক্ষেত্রে নরেন্দ্র মোদীদের একটা খুব বাসনা আছে যে ভোট বন্ধ করে দাও, বিরোধী দলগুলোকে বন্ধ করে দাও, রাজ্যগুলোকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করো, এক দেশ এক দল এক নেতা এক জাতি এক ভগবান এক চোর এবং এক সিডিএস অর্থাৎ মিলিটারির হাতে ভারতবর্ষকে নিয়ে নাও। কারণ যাই হোক, ফলটা খুব খারাপ হচ্ছে। আমরা ফলটা দেখি। এবারের ঠিক আগের বার নরেন্দ্র মোদী আসলেন এবং মেট্রোর কিছু রুট তিনি উদ্বোধন করে চলে গেলেন এবং সেই মেট্রোর রুট উদ্বোধন করার পর কলকাতা শহরের মেট্রোর যে কি হাল হয়েছে সেটা যারা মেট্রোর যাত্রী তারা প্রত্যেকে বুঝতে পারছেন, হাড়ে হাড়ে টের পাচ্ছেন। অসম্ভব ভিড় এবং মেট্রোর যে টাইম সেটা সমস্তটাই গন্ডগোল হয়ে গেছে। আগে যে মেট্রো অত্যন্ত নিখুঁতভাবে চলতো এবং বহু সাধারণ মানুষ মেট্রোর ওপর নির্ভর করতেন, যাদের নিজেদের 4 চাকা গাড়ি নেই বা বাইক নেই, তাদের অবস্থা এখন অত্যন্ত কাহিল। যারা অফিস যাত্রী তাদের ভিড়ের মধ্যে প্রায় মরমর অবস্থা। পরিষেবা বাড়লে তো প্রথম দিকে এই ধরনের অসুবিধা থাকবেই না। পরিষেবা তুমি বাড়াবে অথচ তার পরিকাঠামো তৈরি করবে না, তাহলে এটাকে আমরা শুধুমাত্র গিমিক বলি, শুধুমাত্র ভোটের জন্য গিমিক বলি। পরিষেবার জন্য যে পরিকাঠামো লাগবে, অর্থাৎ আরও অনেক কোচ লাগবে, আরও অনেক ড্রাইভার লাগবে, আরও অনেক মানুষ লাগবে। এই যে রেল কোম্পানিটাকে, যেখানে ভারতবর্ষের লক্ষ লক্ষ মানুষ কাজ করত, সেখানে এই যে আবার নতুন করে কিছু লোককে কাজ দেওয়ার সুযোগ হলো, নতুন করে মেট্রো কোচ বানানোর সুযোগ হলো ভারতবর্ষে, যার মধ্য দিয়ে কিছু শিল্পায়ন হবে, সেই সমস্ত দিকে তিনি গেলেনই না। তার এখানে টাকা পয়সা খরচ করার বিন্দুমাত্র ইচ্ছা নেই। তিনি যেটা করলেন শুধুমাত্র গিমিক করলেন এবং চলে গেলেন। কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স, অর্থাৎ মিলিটারির যে নেভি, আর্মি এবং এয়ারফোর্স, তাদের যারা সর্বোচ্চ মাথা তারা আসেন, অজিত দোভালের মতো এনএসের যারা মাথা তারা আসেন, রাজনাথ সিংয়ের মতো একেবারে মিলিটারির যিনি মন্ত্রী তিনি আসেন, অমিত শাহ আসেন, প্রধানমন্ত্রী আসেন। এই যে একটা টোটাল কম্বাইন্ড কমান্ডার্স, এদের নিয়ে যে কনফারেন্সটা হয় 2 বছরে একবার, সেটা এবারে ফোর্ট উইলিয়ামে হচ্ছে। এই প্রসঙ্গটা আমি এই জন্যই তুললাম যে সাধারণভাবে এই কনফারেন্স যখন উদ্বোধন হয় প্রধানমন্ত্রীরা আসে, এবারে ফোর্ট উইলিয়ামে হচ্ছে, অতএব প্রধানমন্ত্রী আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই কনফারেন্সটার এবারে একটা বিশেষ গুরুত্ব। এই গোটা উপমহাদেশে যখন দেখা যাচ্ছে, ঠিক নেপালের ঘটনাটা ঘটলো এবং সেখানে একটা মিলিটারির অভ্যুত্থান হলো, আমরা দেখলাম তার কিছুদিন আগে বাংলাদেশে মিলিটারি অভ্যুত্থান হলো, আমরা তার কিছুদিন আগে দেখেছিলাম শ্রীলঙ্কায় একটা বিরাট বিক্ষোভ হয়েছিল, শেষ পর্যন্ত সেখানে আবার গণতন্ত্র ফিরে এসছে, মিলিটারি অভ্যুত্থান সেখানে ঘটানো যায়নি। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষে নরেন্দ্র মোদীরা নড়ে চড়ে বসেছে। আমরা দেখলাম সেটা হচ্ছে যে যেটা হচ্ছে এই মিলিটারিকে কেন্দ্র করে যে ক্যাবিনেট ফর্মটা আছে, যেটাকে বলা হয় সিসিএস, সেই সিসিএস মিটিংয়ে সম্ভবত গত মে মাসে হয়েছে, সেখানে তারপরে অমিত শাহ নির্দিষ্টভাবে নেপালের ঘটনাটার পর একটি তদন্ত দাবি করেছেন। কি তদন্ত?
তিনি বলেছেন 1974 সালের পর থেকে ভারতবর্ষে যত গণ আন্দোলন হয়েছে সেই প্রত্যেকটা গণ আন্দোলনের পেছনে কাদের হাত ছিল। 74 সালটা খেয়াল রাখবেন, অর্থাৎ যখন জয়প্রকাশ নারায়ণের আন্দোলন হচ্ছে সেই আন্দোলনটাকে ধরে অমিত শাহরা বলেছেন যে 74 সালের পর থেকে ভারতবর্ষে যত গণ আন্দোলন হয়েছে সেই গণ আন্দোলনে অমিত শাহরা তো এটা মনে করেন না যে গণ আন্দোলনে গণর কোনো ভূমিকা আছে। অমিত শাহরা এটা মনে করেন না যে গণ আন্দোলনে জনতার কোনো ভূমিকা আছে। তারা নিজেরা যেটা করেন, অর্থাৎ তারা যখন বাবরি মসজিদ ধ্বংস করার জন্য জনতাকে নামিয়েছিলেন তারা নিজেরাও জানেন যে তার পেছনে কোনো বিদেশি শক্তি আছে, কোনো মানে যারা ফিনান্স করেছে এরকম কোনো সংস্থা আছে, সেটা ইসরায়েল হোক আমেরিকা হোক যাই হোক। অতএব অমিত শাহরা মনে করেন তারা নিজেরা যা করে ভারতবর্ষের সমস্ত গণ আন্দোলন বোধহয় সবটাই কোনো বিদেশি শক্তির টাকার খেলায় হয়। কিন্তু এই গোটা বিষয়টা অর্থাৎ নরেন্দ্র মোদীর বারংবার রাজ্যে আসা, যে কোনো কারণেই হোক, বিভিন্ন ইস্যুতে বিভিন্ন সুযোগে রাজ্যে আসা, 4বারের মতো রাজ্যে এসেছেন অলরেডি কয়েক মাসের মধ্যে, আগামীতে নির্বাচন রয়েছে, রাজ্য রাজনীতিতে কতটা প্রভাব পড়তে পারে এই এত বারংবার আসা? দেখো, নরেন্দ্র মোদী এটা খুব ভালো করেই জানেন যে পশ্চিমবঙ্গে তাদের অবস্থা অত্যন্ত ঢিলা। পশ্চিমবঙ্গে তাদের প্রায় দাঁড়ানোর কোনো জায়গা নেই, এটা নরেন্দ্র মোদী খুব ভালো করেই জানেন। নরেন্দ্র মোদী এটাও ভালো করে জানেন যে তাদের যারা নেতারা তারা নিজেরাই পাঁচিলে উঠে পড়েছে। অতএব নরেন্দ্র মোদীকে খবরের শিরোনামে আসতে হবে। আর নরেন্দ্র মোদী এটা জানে যে বাংলা যদি তারা দখল করতে না পারে তাহলে তাদের হিন্দু রাষ্ট্র তৈরি করার যে স্বপ্ন সেটা স্বপ্নই থেকে যাবে। এবছর RSS এর 100 বছর, অথচ আমরা কিছুই দেখছি না। আমরা যেটা ভেবেছিলাম, যেটা শুনেছিলাম, তারা নিজেরা বলেছিল আমরা 100 বছর দারুণ করে পালন করব, প্রায় কুম্ভ মেলার মতো করে আমরা পালন করব, কিছুই দেখা যাচ্ছে না। ওই গোপনে গোপনে একটা ঘরের মধ্যে তারা কী সব আলাপ আলোচনা করছে। তার মানে এই যে বাংলা তারা দখল করতে পারেনি, তারা তামিলনাড়ু দখল করতে পারেনি, এটা তাদের কাছে একটা বিরাট বিভীষিকা। অতএব বাংলা দখল করার জন্য তারা মরিয়া, আর আমরা পশ্চিমবঙ্গের মানুষ মরিয়া যেভাবেই হোক বিজেপির আসন ওই 26 সালে 26টাতে নামিয়ে আনা, যাতে করে যদি সত্যি আমরা বিজেপির আসন 26-এ নামিয়ে আনতে পারি তাহলে 29 সালের আগেই ভারতবর্ষে যে গণবিক্ষোভ তৈরি হবে, মোদী এবং অমিত শাহ পালানোর রাস্তা পাবে না। কোনো CDSকে ধরে, কোনো ওই রিপোর্টকে ধরে, কোনো CCC করেও তারা পালানোর রাস্তা পাবে না। মিলিটারি তাদের পক্ষে দাঁড়াবে। বারবার রাজ্যে আসা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রধানমন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং, এই যে একের পর এক তাবড় নেতাদের রাজ্যে আসা, রাজ্য রাজনীতিতে প্রভাব পড়বে কি? ভোটে প্রভাব পড়বে কি? না, ভোটে একটাই প্রভাব পড়বে, ওই যে বললাম মেট্রোর জন্য তিনি আসলেন, যারা মেট্রো যাত্রী তাদের 12টা বাজিয়ে দিয়ে চলে গেলেন। অর্থাৎ ভোটে এটা প্রভাব পড়বে যে আগে যদি 80টা লোক তাদের ভোট দিত, এখন দেখা যাবে যে 60টা লোক তাদের ভোট দেবে। তাদের ভোটে এটাই প্রভাব পড়বে যে দেখা যাচ্ছে যে তারা ফোর্ট উইলিয়ামে এসে মিটিং করছে, অথচ তারা একটা নিন্দা প্রস্তাব আনলেন না যে কলকাতায় আর্মির একটি জায়গায় পারমিশন নিয়ে তৃণমূল কংগ্রেস একটা প্রোগ্রাম করছিল, আর্মির লোকজন এসে সেটাকে খুলে টুলে দিয়ে চলে গেল। তার মানে আর্মির কাছে প্রধানমন্ত্রী এবং অমিত শাহ এবং রাজনাথ সিং এর এরকম কোনো বার্তা আমরা শুনলাম না যে না এটা ঠিক হয়নি। রাজ্য সরকারের উপর দিয়ে যাওয়ার তো কোনো মানে হয় না। আর্মি যদি চাইতো রাজ্য সরকারের সাথে একটা আলাপ আলোচনা করতে পারতো, একটা অনুমতি চাইতে পারতো যে আমাদের অমুক অমুক এবারে অসুবিধা, আপনারা কাইন্ডলি খুলে নিন। এই সমস্ত পথেই তারা গেল না। অতএব তারা আর্মিকে দিয়ে যা করানোর চেষ্টা করছে তাতে পশ্চিমবঙ্গের ওপর, ভোটারদের ওপর এটাই প্রভাব পড়ছে যে গণতন্ত্রের ন্যূনতম জিনিস তারা মানে না, তারা গণতন্ত্র মানে না। তারা পশ্চিমবঙ্গে দাঙ্গা করার চেষ্টা করেছে, সেটাও তারা ব্যর্থ হয়েছে। তারা বাঙালি ভাষা বলে কিছু নেই, বাংলা ভাষা হচ্ছে বাংলাদেশি ভাষা, এটাও তারা ছড়ানোর চেষ্টা করছে। যত তারা এটা করছে তত তাদের ভোট, তাদের আসন ওই 26-এর দিকে নামছে, এটা আমরা বুঝতে পারি।